বিএসএফ যেখানে 82 মিলিমিটার বোম মারছে, মেশিন গানের গুলি করছে, ভারী অস্ত্র তারা ফায়ার করছে, তখন আমাদের বাংলাদেশের বিডিআররা তারা তাদের আত্মরক্ষার জন্য তারা পাল্টা গুলি বর্ষণ করছে। বন্দুকটা আমারে দিয়ে বললো যে ফায়ার করো। আমিও ওপাশ থেকে যখন ফায়ার করতেছিল, আমরা ওই পাশ থেকে বাংকারের ভিতর থেকে ফায়ার করতেছিলাম। 18 এপ্রিল 2001 কুড়িগ্রাম জেলার রৌমারীর বড়াইবাড়ি যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। সীমান্ত অতিক্রম করে বিএসএফের প্রায় 250-300 সৈনিক ঢুকে যায় বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখল করতে। ভোর 4:30 থেকে 5টার মধ্যে এই ঘটনা। জমির মাঠে কৃষকরা তখন পানি দিতে গিয়েছিল। তারা বিএসএফ দেখা মাত্রই বিএসএফ তাদের কাছে জানতে চায় বিডিআর ক্যাম্প কিধার হে। সেই সময় বুদ্ধিমত্তার সহিত বেশ কয়েকজন তাদেরকে ভুল পথ দেখিয়ে দেয়, আর সাইফুল ইসলাম লাল মিয়া বিডিআর ক্যাম্পে গিয়ে খবর দেয় বিএসএফ ঘিরে ফেলেছে, শয়ে শয়ে বিএসএফ ঢুকেছে বড়াইবাড়ির বিডিআর ক্যাম্প দখলের উদ্দেশ্যে। হাবিলদার নজরুল ইসলাম 7 জন সৈনিক সহ প্রস্তুতি নিয়ে নেন। বিএসএফ শয়ে শয়ে রাউন্ড গুলি ছড়ে বিডিআর ক্যাম্পের দিকে যখন তারা খুঁজে পায় বিডিআর ক্যাম্পকে। এদিকে প্রায় আধা ঘন্টা ধরে হাবিলদার নজরুল ইসলাম চুপচাপ ছিলেন, একটি গুলিও করেন নাই। বিএসএফ নিশ্চিত হয় এই ক্যাম্পে জীবিত কোনো সৈনিক নেই, আর যারা জীবিত ছিলেন তারা অবশ্যই পালিয়ে গিয়েছেন। এরপরে যখনই মেশিন গানের 4টি পোস্টের গুলির রেঞ্জের মধ্যে ঢুকে যায় বিএসএফ, তখন অগ্নিমূর্তি ধারণ করে বিডিআর। একসঙ্গে 4টি মেশিন গান কেঁপে ওঠে দেশের জন্য, কেঁপে ওঠে মানুষের জন্য। বিএসএফের 16 জন সৈনিক নিহত হয়, আর অসংখ্য লাশ নিয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। আর বিডিআরের 3 জন সৈনিক শহীদ হন দেশ এবং মাতৃকার জন্য। আমরা সেই সকল বীর শহীদের গল্পের কাহিনী শুনব বড়াইবাড়ির মানুষের কাছে। চলুন আমরা তাদের ইতিহাস জেনে আসি, বড়াইবাড়ির গল্প, বড়াইবাড়ির যুদ্ধের গল্প। কুড়িগ্রাম 4 আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য রুহুল আমিন, ওনার সঙ্গে এই বড়াইবাড়ির যুদ্ধ সম্পর্কে কিছুটা জানতে চাইব। আপনি একটু আমাদেরকে দয়া করে বড়াইবাড়ি যুদ্ধ সম্পর্কে কিছু বলুন, যেটা দ্বারা প্রকৃত অর্থেই দেশ এবং জাতি এই যুদ্ধের ঘটনা সম্পর্কে একটি সম্মুখ ধারণা পায়। 18 এপ্রিল 2001 বড়াইবাড়ির সীমান্তে সংঘর্ষে বিএসএফ বিডিআরের যে সংঘর্ষ ঘটে, এই সংঘর্ষটা আমরা আশা করিনি, এটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। তো বিএসএফ যেখানে 82 মিলিমিটার বোম মারছে, মেশিন গানের গুলি করছে, ভারী অস্ত্র তারা ফায়ার করছে, তখন আমাদের বাংলাদেশের বিডিআররা তারা তাদের আত্মরক্ষার জন্য তারা পাল্টা গুলি বর্ষণ করছে। এই পাল্টা গুলি বর্ষণ করতে যেয়ে 18 এবং 19 তারিখে এই দুদিনের সম্মুখ যুদ্ধে 3 জন বিডিআর এই দেশের মাটি রক্ষা করতে যেয়ে এখানে শহীদ হয়েছেন, এবং 16 জন বিএসএফ এখানে মৃত্যুবরণ করে তারাও স্বর্গবাসী হয়েছে। আজকের এই দিনে আমি আশা করব ভারত এবং বাংলাদেশের 2 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে যে তারা যেন এইভাবে আর অনাকাঙ্ক্ষিত ঘটনার নির্দেশ দিয়ে মানুষের প্রাণনাশের কোনো চিন্তা ভাবনা না করে, এই প্রত্যাশাটা 2 দেশের রাজার কাছে রাখছি। শহীদ পরিবার, এখানে যে 3 জন শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের জন্য রাষ্ট্র থেকে কোনো কিছু করা কি উচিত বা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয়ভাবে একটু করলে আমরা কৃতজ্ঞ হবে। তবে আন্ডারগ্রাউন্ড তাদেরকে একটু সহযোগিতা দিচ্ছে। ওই সময় বোধহয় এখানকার মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, ঘর পুড়ে গিয়েছিল, এইরকম ছোট্ট কিছু যদি আপনার সংক্ষিপ্ত আকারে কোনো যদি অভিজ্ঞতা থাকে। হ্যাঁ, ওই সময়ে এখানে বিডিআরের মহাপরিচালক আসেন, এবং মহাপরিচালক আসার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী আসেন। এখানে স্মৃতিসৌধ করে এখানে 2 বান্ডেল করে, যাদের বাড়িঘর পুড়েছে 2 বান্ডেল করে টিন এখানে বরাদ্দ দিয়েছেন তাদের জন্য। কত 79টি পরিবারকে 2 বান্ডেল করে টিন দিয়ে সহায়তা দিয়েছেন। এখন আমি রৌমারীর যেটিকে আমরা বড়াইবাড়ি যুদ্ধ বলি, সেই প্রসঙ্গে জানতে চাইব রৌমারী উপজেলা বর্তমান চেয়ারম্যান। তো আপনি একটু আমাদেরকে রৌমারীর আপনার স্মৃতি থেকে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে
18 এপ্রিল 2001 সালে বড়াইবাড়িতে অনাকাঙ্ক্ষিত একটা যুদ্ধ হয়, যাকে আমরা বলি সারা ওয়ার্ল্ডে বলা হয় বর্ডার টেনশন যাকে বলা হয়। তো সেই সময় আমাদের খুবই সামান্য 5 থেকে 7 জন জওয়ান ছিলেন এই ক্যাম্পে। তারা কোনো সময় প্রস্তুতি ছিলেন না। তারা অনাকাঙ্ক্ষিতভাবে এই নিরীহ মানুষদের উপরে, আমাদের এই সৈনিকদের উপরে হামলা করে 3 জন শহীদ হন। আসলে এটা কোনো দুই দেশের মধ্যে কোনো ঘোষিত কোনো যুদ্ধ বা ঘোষিত কোনো এরকম কিছু ছিল না। এটা শুধু সীমানা রক্ষার ক্ষেত্রে আমাদের বিডিআর নৌজনরা তাদের রক্ষার যে কাজটা করেছিলেন, এবং সে সময় আমার 3 জন বিডিআর জওয়ান নিহত হন, এবং আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সে সময় যখন যুদ্ধ হয়েছে, সেই সময় মানে এই ঘটনা যখন হলো, সমস্ত বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, গুলি করেছে, হাজার হাজার গুলি করেছে, এবং তাদের অনেক মানুষ আহত হয়েছে। তারা ঘর বাড়ি ছেড়ে সমস্ত মানুষ তার গরু বাছুর সব কিছু নিয়ে তারা এখান থেকে ত্যাগ করেন, অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন, দীর্ঘদিন আশ্রয় নিয়েছিলেন। সেই সময় এখানকার মানুষের জন্য আমরা দেখেছি তাদের খুবই দুর্বিষহ জীবনযাপন করেছে। এবং আমি তখন এনজিওতে কাজ করতাম, এনজিওর চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম। তখন সেখানে মানুষের জন্য তাদের খাবারের জন্য হাঁড়ি পাতিল দেওয়া হয়েছিল, চাল দেওয়া হয়েছিল, আমরা কিছু তেরফাল দিয়েছিলাম। সে সময় আমরা মেডিকেল টিম কাজ করেছিল। তো আমি আশা করব আজকের যে এই বর্ডার টেনশনগুলা বিভিন্ন জায়গায় হচ্ছে বাংলাদেশের, ভারত এবং বাংলাদেশের সাথে, আমরা আসলে দুই দেশ পরস্পর আমরা বন্ধু হিসাবে মনে করি, এক দেশ আর অপর দেশের বন্ধু। সেহেতু আমি কামনা করব এবং দুই দেশের আমাদের সরকার প্রধানদের কাছে আহ্বান করব যেন কখনোই যেন আমাদের দুই দেশের মধ্যে এই সীমান্ত এলাকায় এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে আমাদের পাবলিকের জীবন নাশের কোনো কারণ হয়ে থাকে অথবা পাবলিকের কোনো জানমালের ক্ষতি না হয়। আচ্ছা, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, যেটা হচ্ছে কি যে প্রকৃতপক্ষে এই যুদ্ধটা কি বিডিআর করেছে নাকি বিডিআর এবং জনগণ হাতে হাত রেখে করেছে বলে আপনি মনে করেন? আসলে এটা বিডিআর করেন। যখন বিডিআরকে অতর্কিতভাবে ভোর 4টার দিকে যখন আমাদের ক্যাম্পে যখন গুলি করলো বিএসএফ, তখন গুলি করলো, ইন দি মিন টাইমে বিডিআর থেকে ক্যাম্পে জানার পরে তখন তারা তাদের জীবন রক্ষার তারা এই গুলিটা করলো, মানে তখন বিপরীতে গুলি করলো। সেই সময় যেহেতু 7 জন বিডিআর ছিল, এই এলাকার সকল মানুষ দেশমাতৃকা রক্ষার জন্য সকলে ঝাঁপিয়ে পড়লো, তাদের যা আছে তাই নিয়েই, যে কখনো সেই গুলি আমাদের কোল্ডিং করে নিয়ে ক্যাম্পে পৌঁছাচ্ছে, এবং সকল মানুষ তাদেরকে উৎসাহিত করেছিলেন যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা শুধু 7 জন না, আমরা 7 লক্ষ মানুষের উমারি আছি, এটা উৎসাহিত দিয়েছিলেন এবং সহযোগিতা করেছেন। তাদের খাবার থেকে শুরু করে পানি, খাবার, মানে পেপার, পত্রিকা, সকলভাবে তারা সহযোগিতা করেছিল। এটা হচ্ছে আমাদের এলাকার মানুষের, এবং আজও এই এলাকার মানুষগুলা দেশপ্রেমিক, দেশকে, বাংলাদেশকে তারা ভালোবাসে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমরা যতটুকু জানি যে বড়াইবাড়ি যুদ্ধে আপনি একজন সরাসরি অংশগ্রহণকারী, তা আপনার অভিজ্ঞতাটা একটু আমাদেরকে জানাবেন। আমি যেদিন যুদ্ধ শুরু হয় ভোরবেলা, আমি সকালে ঘুম থেকে গুলির শব্দ পেয়ে ঘুম থেকে উঠে আস্তে আস্তে ব্রাশ করতে করতে ওইদিকে আগাতে একদম স্পটে চলে যাই। স্পটে যাওয়ার পরে ঠিক বড়াইবাড়ি ক্যাম্পের আগে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, চুলিয়াস্তর প্রাইমারি স্কুল। ওখানে গিয়ে পরিবেশ দেখি যে মানে বৃষ্টির মতো গুলি আসতেছে। পরে এক পর্যায়ে ক্যাম্প থেকে খবর আসলো যে ক্যাম্পে খাবার নেই আর গুলি নেই, গুলি শেষ হয়ে গেছে। পরে আমরা কয়েকজন জওয়ান এবং বিডিআর নজওয়ান সহ গুলির বাক্স কাঁধে করে নিয়ে কোল্ডিং করে ক্যাম্পের ভিতরে ঢুকে পড়ি। এক পর্যায়ে আমার ওখানে পরিচিত বিডিআর জওয়ান ছিল, সে এসএমজি চালাইতেছিল। আমি তার বন্দুকটা আমারে দিয়ে বললো যে ফায়ার করো। আমিও ওপাশ থেকে যখন ফায়ার করতেছিল, আমরা ওই পাশ থেকে বাংকারের ভিতর থেকে ফায়ার করতেছিলাম। সারাদিন ক্যাম্পে ছিলাম, গুলি ভরাই দিছি। এসএমজির যে গুলির ছড়া, এর মধ্যে গুলি ভরাই দিছি, নিজে বন্দুক চালাইছি। সন্ধ্যার পরে আমাদের একজন ওখানে নায়েক কি হাবিলদার ছিল আহাত, সে যখন গুলি খায় তার লাশটা সন্ধ্যার পরে আমরা কাঁধে করে নিয়ে বের হয়ে আসি। এই যুদ্ধের একজন সংগঠক, তিনি গ্রাম থেকে শুরু করে গ্রামের মানুষকে থেকে শুরু করে সব কিছু করেছেন, যুদ্ধ করেছেন সরাসরি। এই মুজিবুর রহমান ভাইয়ের কাছে সেই বিজয়ের গল্প শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। তো আমরা 18 এপ্রিলে যখন ভোর 4:30টার দিকে আমরা দেখতে পাই, বিএসএফ দেখতে পাই, সাথে সাথে আমরা পাবলিক সব অ্যালার্ট হয়ে যাই, সতর্ক হয়ে যাই, এবং সাথে সাথে আমরা তৎকালীন বিডিআর
ক্যাম্পে আমরা এই নিউজটা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা পুরা পাবলিক আমরা সব অ্যালার্ট হয়ে যাই এবং কিভাবে আমরা তাদেরকে প্রতিহত করব। যেহেতু আমাদের জন্মভূমি, আমাদের ভূখণ্ড, তারা আমাদের ভূখণ্ডে আইসা যখন আমাদের উপরে হামলা করছে, তখন আমরা পুরা এলাকাবাসী আমরা সক্রিয়ভাবে আমরা তৎকালীন বিডিআরকে আমরা সহযোগিতা করি এবং খাদ্য এবং অস্ত্র আমরা সরবরাহ করে দিই। আচ্ছা মুজিবুর ভাই, আমি যতটুকু জানি যে প্রায় 100-এর উপরে, অনেকে বলে যে 1000-এর কাছাকাছি বিএসএফ সৈন্য ঢুকেছিল। তো আপনাদেরকে ওই মুহূর্তে ভয় লাগেনি? এটা পরবর্তীতে যখন আমরা এটা তথ্যটা জানতে পারছি, ইন টোটাল ওদের যে জীবিত যে 2 জন আত্মসমর্পণ করছিল, ওই জীবিত 2 জনের কাছে এটা স্টেটমেন্ট আমাদের তৎকালীন যে অফিসার ছিল ওনারা জিজ্ঞাসা করছে কতজন আক্রমণ করতে আসছে। ওরা বলছে যে 400 জন, 400-র মতো ওরা আক্রমণ করতে আসছিলেন। কতজনের লাশ পাওয়া গিয়েছিল এই ভূখণ্ডে? আমাদের হাতে 16টা লাশ পড়লো আর 2 জন জীবিত। এই 16টা আবার ময়মনসিংহ মেডিকেলে পোস্টমর্টম হয়েছে, ময়মনসিংহ মেডিকেলে পোস্টমর্টম হয়েছে এবং কামালপুর সীমান্ত দিয়ে এগুলো হ্যান্ড ওভার হয়েছে। আর যে 2 জন জীবিত আত্মসমর্পণ করছিল এদেরকে রৌমারী থেকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে গেছেন। ঢাকার থেকে তারপরে কিভাবে এটা হস্তান্তর ভারতে করছে এটা বলতে পারবো না, তবে লাশগুলা এটা কামালপুর সীমান্ত দিয়ে হস্তান্তর করছে। এই মুহূর্তে বড়াইবাড়ির এই বিজিবি ক্যাম্পের সামনেই দাঁড়িয়ে আছি, আর আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার স্বামী অর্থাৎ সিপাহী আব্দুল কাদের সাহেব রক্তের বিনিময়ে, তার রক্তের বিনিময়ে আজকে আমার এই দেশটিকে আছে। আজকে আমরা সেই শহীদ আব্দুল কাদের সাহেবের ওয়াইফের কাছে জানতে চাইব, আপনারা এখন কেমন আছেন? মোটামুটি। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে। ওরা কি করছে? ওগুলো মোটামুটি বিয়ে দিয়েছি। আপনার স্বামী দেশের জন্য জীবন উৎসর্গ করেছে হাসি মুখে 2টি মাসুম সন্তানকে রেখে। রাষ্ট্র আপনার জন্য কি করছে? কিছু না, কোনো ভাতা? কিছু না, শুধু একটা পদক, একটা পদক, তম্রের পদক। একটা ভাতা দিচ্ছে আপনার 1115 টাকার, আর একটা ভাতা দিচ্ছে আপনার পারিবারিক পেনশনটা এটা তো হচ্ছে পাই। বিজেপি পায়, কিন্তু রাষ্ট্র থেকে সরাসরি কোনো সহযোগিতা নেই। না 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 না। আপনার স্বামীর যখন প্রথম তথ্য পেলেন যে আপনার স্বামী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য শহীদ হয়েছেন, আপনার অনুভূতি কেমন ছিল? তখন আমার জ্ঞান ছিল না। আপনার সন্তানরা এখন কেমন মনে করে যে তার বাবা দেশের জন্য আত্মত্যাগ করেছে? কান্নাকাটি করে আর কি। আপনার বলে যে আগে ছোটোর সময় বলছে আম্মু আব্বু কোথায়, বলছি বিদেশে গেছে। যখন বড় হয়েছে তখন বলতো যে আব্বু আসে না কেন, বলতাম আসবে। আর এখন বড় হয়েছে, এখন বেশি বেশি কষ্ট পায় আর কি আপনার, বুঝছেন। আমরা এখন কথা বলবো ল্যান্স নায়ক নুরুল ইসলামের ওয়াইফের সঙ্গে। এই ল্যান্স নায়ক নুরুল ইসলামও সেদিন ঝাঁপিয়ে পড়েছিল তার সেই অস্ত্র নিয়ে এই আগ্রাসনী শক্তির বিরুদ্ধে। তো সেদিন তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন দেশ এবং মাতৃকার জন্য। সেই গুলিবিদ্ধ স্ত্রীর তিনি অবশ্য গত হয়েছেন, ইন্তেকাল করেছেন। তার সঙ্গে আমরা কথা বলবো। আপনি কেমন আছেন? মোটামুটি আল্লাহ রাখছে। আপনার ছেলে মেয়ে কজন? 2 জন। ওনারা কি করছেন? ছেলেটা একটু প্রতিবন্ধী, মেয়েটা ভালো। আচ্ছা, আপনার কি গর্ব লাগে না যে আপনি দেশের জন্য যুদ্ধ করা এক সাহসী সৈনিকের স্ত্রী? হ্যাঁ, তার তো গর্ব আছে। রাষ্ট্র কি কোনো পদক দিয়েছিল? একটা ব্রোঞ্জ পদক দিয়েছিল। এখন কি রাষ্ট্রীয় কোনো বিডিআরের সাধারণ পেনশনের বাইরে কোনো সুযোগ সুবিধা? না না কোনো কিছুই পাচ্ছেন না? না, কোনো কিছু পাচ্ছি না। ছেলে মেয়েদের ভর্তির ক্ষেত্রে? না, কোনো কিছু না। আমি এই মুহূর্তে বিডিআর ক্যাম্প এবং যেখানে অনুষ্ঠানটি হচ্ছে মসজিদ, এর মাঝে দাঁড়িয়ে আছি। আমার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের নতুন প্রজন্ম। আমি নতুন প্রজন্মর কাছে জানতে চাইবো যে তারা বড়াইবাড়িকে যুদ্ধকে কিভাবে দেখে। আসলে বড়াইবাড়ির যুদ্ধ এটা 2001 সালে 18 এপ্রিল সংগঠিত হয়েছিল। ওই সময় আমাদের জন্ম হয় না, আমার জন্ম 2003 সালে। তো আমরা আমাদের যে মুরব্বী যারা আছে, আমার নানু, দাদু, বাবা, মামা, ফুবা, এদের কাছে আমরা শুনে বড় হয়েছি। তাদের কাছে
1971 সালে যুদ্ধের গল্প শুনছি। 2001 সালেও আমাদের কাছে মনে হয় যে 1971-এর মতো একটা যুদ্ধ, এটা আমরা তাদের কাছে শুনে বড় হয়েছি। এবং এই জায়গাটা আমাদের কাছ থেকে তারা নিতে চাইছিল। আমরা পরবর্তীতে আমাদের যে বাংলাদেশের যোদ্ধা আছে, সীমান্ত প্রহরী তারা এই জায়গাটাকে রক্ষা করে এখন পর্যন্ত তারা আমাদের জন্য রেখে দিয়েছে। 3 জন বিজিবি সদস্য শহীদ হয়েছেন এবং কয়েকজন বিজিবি সদস্য আহত হয়েছেন। শহীদ পরিবারও আসে, তাদেরকে নিয়েই আমরা আহত যোদ্ধারাও আসেন। বড়াইবাড়ি যুদ্ধ তিতুমিরের বাঁশের কেল্লার যুদ্ধেরই একটি প্রতিকৃতি। তা আপনি এটাকে কি মনে করেন? আসলেই সেই তিতুমির বাঁশের কেল্লার যুদ্ধের সাথে এই যুদ্ধের একটি প্রতিচ্ছবি মিল পাওয়া যায়। সেই যুদ্ধের সাথে সহমত এই যুদ্ধটা আমাদের, এবং এই যুদ্ধটা হয়েছে আমাদের সীমান্ত নিয়ে। এবং 1971 সালের যুদ্ধ হচ্ছে মুক্তির যুদ্ধ, আর এই যুদ্ধ হচ্ছে আমাদের সীমান্ত লড়াইয়ের যুদ্ধ এবং আমাদের নিশানার যুদ্ধ। এটা বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের কয়জন বিডিআর শহীদ হয়েছিলেন? 3 জন। কয়জন 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 বাবা শহীদ হয়েছিল? 3 জন। এই বাচ্চারাও ধারণ করে সেই বড়াইবাড়ি যুদ্ধের ইতিহাসের কথা। রক্ত থেকে রক্ত, প্রজন্ম থেকে প্রজন্ম বড়াইবাড়ির যুদ্ধের নাম বাংলাদেশে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এখানকার সকল মানুষের দাবি একটি, বড়াইবাড়ির যুদ্ধ যাতে শুধুমাত্র বড়াইবাড়ির যুদ্ধ হিসেবে ইতিহাসে লেখা না থাকে, বরং বড়াইবাড়ির যুদ্ধ যেন বাংলাদেশের যুদ্ধ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের স্বাধীনতার রক্ষার একটি যুদ্ধের প্রতীক হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। অত্যন্ত ছোট দেশ, অত্যন্ত ছোট সক্ষমতা, এর মাঝেও যে বীরের বিক্রম, যে নবাব সিরাজউদ্দৌলার যেই রক্ত, তিতুমিরের যেই রক্ত, যেই বীরাঙ্গনা সখিনাদের রক্ত, সেই রক্ত পরাজয়ের জন্য জন্মায় নাই। সেই রক্ত আজকে দাবি উঠেছে এই গ্রামে যে সেই রক্তের স্বীকৃতি চায় রাষ্ট্রীয় মাধ্যম থেকে। ইনম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।